সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্যের পর আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদী দেখা করলেন বটে, কিন্তু তারপরেও কি ভারতে যে সমালোচনা বা বিস্ময় চলছিল তারই প্রেক্ষিতে এই ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বাতিল করলো কিনা? আপনি যদি সংবাদপত্রগুলোরও হেডলাইন দেখেন ভারতের, সরাসরি তারা বলছে যে ইউনূসের সেভেন সিস্টার্স এর মন্তব্যের একটা জবাব এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, মানে সেটা করতে একটা চাপ ছিল কিনা নরেন্দ্র মোদী সরকারের উপর? না, ট্রান্সশিপমেন্টটা ডেফিনেটলি এটার জবাব বলতে পারেন, তবে আরো অনেকগুলো ফ্যাক্টরস আছে তার পিছনে। প্রথমত হচ্ছে মিটিংটার পরে ভুল তথ্য দেওয়া, বাংলাদেশের প্রেস সচিব যিনি ইউনূস সাহেবের প্রেস সচিব তার ভুল তথ্য দেওয়া এই মিটিংটার সম্বন্ধে। তারপরে যে কথা যেগুলো শোনা যাচ্ছে, যেগুলোর এখনো কোনো ভিত্তি আমরা জানি না যে সত্য কি মিথ্যা, যে চায়নাকে একটা এয়ারপোর্ট বানাবার একটা সুযোগ দেওয়া হবে কাছে পিঠেই। আপনি জানেন অলরেডি চায়না কক্সেস বাজারের কাছে পেকুয়া বলে একটি জায়গায় বন্দর বানিয়েছে। সেটা শেখ হাসিনার সময় তৈরি হয়েছিল, এনাদের সময় নয়, যেখানে আপনি 6খানা সাবমেরিন পার্ক করতে পারেন এবং 8খানা বড় ওয়ারশিপ রাখতে পারেন। এখন আপনাদের বাংলাদেশে যে ওয়ারশিপস আছে সেগুলো হচ্ছে ফ্রিগেট, সেগুলো কিন্তু ডিস্ট্রয়ার নয়। তো একটাও ডিস্ট্রয়ার নেই, আপনাদের 7খানা ফ্রিগেট আছে। ফ্রিগেট অনেক ছোট জাহাজ, যদিও সেটাও একটা সমর্থশালী জাহাজ, কিন্তু সেগুলোর আপনাদের যে বার্থ আছে সেগুলো আরো বড় জাহাজ রাখতে পারে। দ্বিতীয় নম্বর, 2টো সাবমেরিন আছে, দুটোই চায়নার থেকে কেনা সাবমেরিন আছে, এছাড়া কিছু নেই। সেখানে 6টা সাবমেরিন রাখার বার্থ আছে। সেই জন্য অনেকেরই বিশ্বাস ছিল ওয়েস্টার্ন কান্ট্রিজেও এবং ভারতবর্ষেও যে এটা কি পরে গিয়ে চায়না যেরকমভাবে তারা পোর্ট ইউজ করে অন্য জায়গায়, সেরকমভাবে কি তারা ইউজ করবে ফর বার্থিং দ্য চাইনিজ নেভি? কারণ চাইনিজ নেভির বার্থিংয়ের জন্যে কাম্বোডিয়া আর জিবুটির মাঝখানে কোনো জায়গা নেই। হাম্বান বনটা পোর্ট ওনারা প্রকৃতকারের কিনে ফেলেছে, সেখানে রাখতে পারেন, কিন্তু এখনো রাখা শুরু হয়নি। শ্রীলঙ্কা সেটা করতে দেয়নি এখন। মাঝে মাঝে চাইনিজ নেভাল জাহাজ ভারতের কথাতেই ওনারা রাখেন না। এমনকি যে চাইনিজ যেগুলো রিসার্চ ভেসেলস, যেগুলো বেসিক্যালি বলতে পারেন একরকমের অনেকে মনে করে স্পাইং ভেসেলস, সেগুলোকেও আজকাল ওনারা রাখতে দিচ্ছেন না শ্রীলঙ্কায়। কিন্তু চায়না কি তাহলে বাংলাদেশে রাখবে, সেটা একটা প্রশ্ন ছিল, এবং সেটা যে শুধু ভারতীয় অ্যানালিস্টদের মাথায় ছিল তা নয়। যদ্দূর আমি জানি ওয়েস্টার্ন অ্যানালিস্টরা এটা নিয়ে আরো বেশি চিন্তিত ছিল, এবং কেউ কেউ তো বলে সেটা। বাংলাদেশে নিশ্চয়ই আপনারা জানেন যে নির্বাচন চাই না, ডক্টর ইউনূসকেই 5 বছরের জন্য ক্ষমতায় চাই, উনি ক্ষমতায় থাকলে বাংলাদেশ একটা বড় ধরনের স্থিতিশীলতার দিকে যাবে, এই একটা মানে আওয়াজ আমরা কিন্তু অনলাইনে বিশেষ করে ভীষণভাবে দেখছি। এবং খুব এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সময়সীমা নাই, মানে কবে নির্বাচন হবে সেই নিয়ে একটা উদ্বেগ আছে রাজনৈতিক দলগুলোর তরফে, আসলে বিএনপির তরফে। জামায়াত বা ছাত্রদের দল তো নির্বাচন সেভাবে চাইছে না এই মুহূর্তে। তো ভাববার কেন কারণ আছে যে ডক্টর ইউনূস লম্বা সময় থাকবেন না, তাকে তো বেশ গুছিয়ে বসতে দেখা যাচ্ছে। আমার আজকের পর্বের অতিথি ভারতের সিনিয়র সাংবাদিক এবং প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই এর সাবেক রেসিডেন্ট এডিটর জয়ন্ত রায়চৌধুরী। জয়ন্ত রায়চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। আমি প্রথমেই আপনাকে যেই প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই দুজনের মধ্যে বৈঠকটিকে আপনি কিভাবে দেখলেন? আমি যেটুকু দেখতে পারলাম বা বুঝতে পারলাম সেটা হচ্ছে এটা ভীষণ অপচারিক একটা মিটিং করতে হবে বলে মিটিং। কারণ তার আগের দিন যে রাত্রির বেলা নৈশ ভোজ ছিল, যেটা বিমস্টেকের হেড অফ স্টেটদের নৈশ ভোজ ছিল, সেখানেই বডি ল্যাঙ্গুয়েজ বেশ কঠোর ছিল নরেন্দ্র মোদীর। পাশে বসা ইউনূস সাহেবের সঙ্গে প্র্যাকটিক্যালি তার চোখে চোখ মেলেনি, এবং বেশিরভাগ সময় সে সোজা তাকাচ্ছিল, কথাবার্তাও বিশেষ কিছু হয়নি। তো দ্যাট ওয়াজ নট আ ভেরি গুড সাইন অফ রিলেশনশিপ বিটুইন দ্য টু। লাস্ট মোমেন্ট অবধি ভারতবর্ষ জানায়নি যে তারা মিট করছে কি করছে না, যদিও বাংলাদেশের তরফ থেকে ছিল। বাংলাদেশের তরফে আগেও যখন তারা দুজনে একটা জায়গায় গেছিল সেখানেও তারা বলে যাচ্ছিল যে মিটিং হবে সাইড লাইনসে। তো নোবডি ওয়াজ রিয়েলি শিওর, কিন্তু লাস্ট মোমেন্টে হয়েছে মিটিংটা, এবং ইট ওয়াজ হেল্ড ইন নরেন্দ্র মোদিজ হোটেল। ইউনূস সাহেব সেই হোটেলে ড্রাইভ ডাউন করে তার টিমের সঙ্গে এসেছিল,
এরকম যেরকমভাবে হয় আমাদের মিটিংয়ে, প্রত্যেকটি তার সঙ্গে যারা যারা ছিল তারা উঠে দাঁড়িয়ে ইউনূস সাহেবকে গ্রিট করেছিল। কিন্তু তারপরে দ্য এন্টায়ার মিটিং ওয়াজ ভেরি ফ্রস্টি। নরেন্দ্র মোদীর বডি ল্যাঙ্গুয়েজ থ্রু আউট দ্য মিটিং অ্যাগেন রিমেইন ভেরি ফ্রস্টি। কথাবার্তা উনি খুবই কম বলেছেন এবং ইউনূস সাহেবের কথা অ্যাবাউট হাসিনা ইত্যাদি they were virtually disregarded. And as far as the question of explanation from Dr. Yunus of his comments on Northeast in China, সেই প্রশ্নগুলো যতদূর আমরা জানি অজিত ডোভাল যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি করেছিলেন এবং again the answer was a little befuddled. বাংলাদেশের তরফ থেকে ইউনূস সাহেব কিছু একটা বলার চেষ্টা করেছিলেন, উনি বোধহয় সাম কাইন্ড অফ অ্যান এক্সপ্লেনেশন দিয়েছিলেন যে এটা দিস ইজ হিজ পার্সোনাল রিমার্কস, নট মেড ইন হিজ অফিসিয়াল ক্যাপাসিটি। তারপরে যতদূর আমরা জানি মাইনরিটি রাইটস। জি, আপনি শেষ করতে পারেন, কিন্তু আমার একটা প্রশ্ন একটু করতে চাই যে এই যে সেভেন সিস্টার্স নিয়ে এমন মন্তব্যের পর থেকেই তো ভারত জুড়ে সাংবাদিকেরা লিখছিলেন যে বৈঠক হওয়া অসম্ভব হবে, কূটনৈতিক বিশ্লেষকরা, সাবেক কূটনীতিকরা সে কথা বলছিলেন। তারপরেও যে নরেন্দ্র মোদীকে বসতে হলো ডক্টর ইউনূসের সাথে, সেটার একটা কারণ কি এটা কিনা যে ডক্টর ইউনূস একটা লম্বা সময় থাকবেন সেটা ভারত বুঝতে পারছে, এক। আর দ্বিতীয় কথা, ভারত তো বলে আসছিল তারা অনির্বাচিত সরকারের সাথে বসে না, তো তারপরে অনির্বাচিত সরকারের সঙ্গে এমন সময়ে বসলো কেন যখন আবার সেভেন সিস্টার্স নিয়ে এমন একটা স্পর্শকাতর মন্তব্য করে এসেছে? মানে সবাইকে তো আপনাদের বিস্মিত করেই নরেন্দ্র মোদী বসলেন শেষ পর্যন্ত। দুটো জিনিস, প্রথমত ভারত বলেনি যে বসবে না ইউনূসের সঙ্গে, ভারত বলেছে যে কোনো লম্বা মেয়াদি ট্রিটি বা ডিসিশন ইন্টারিম সরকারের সঙ্গে তারা নেবে না। মানে গঙ্গা ট্রিটি নিয়ে কথা হবে না, তিস্তা ট্রিটি নিয়ে কথা হবে না, ট্রেডের যে নতুন ট্রিটি তৈরি করতে হবে, কারণ ভারতের যে এলডিসি স্ট্যাটাসের জন্য শূন্য শুল্কে বাংলাদেশকে রপ্তানি করতে দেয়, সেটা জন্য কথাবার্তা নতুন সরকারের সঙ্গেই হবে। দ্বিতীয় নম্বর, ভারতবর্ষতে আমার মনে হয় না, আমি জানি না, আমি তো আমলা নই, পলিটিশিয়ানও নই, আমি সাংবাদিক, তবে আমার যতদূর আমার বোঝা ভারতবর্ষে কেউ মনে করে না যে ইউনূস সাহেব লম্বা মেয়াদির রেসের ঘোড়া। ইউনূস সাহেব ইজ এন ইন্টারিম কাইন্ড অফ আ প্রিমিয়ার, চিফ অ্যাডভাইজারকে প্রিমিয়ারই বলবো আমরা, যাকে আর্মি প্লেস করেছে এবং হিজ লাইফ অ্যাজ প্রিমিয়ার রিমেন্স as long as the army backs him. And I don't want to say anything about how long the army will back him. That is for you to understand and guess. দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা আপনি বললেন যে ইউনূসের সঙ্গে তাহলে মিটিংটা কেন করলো। বাংলাদেশ বিমস্টেকের চেয়ারম্যান হচ্ছে, দিস ইজ বাই রোটেশন। থাইল্যান্ডও আমাদের বোধহয় কিছুটা, যদ্দূর আমি জানি, যে ভারতীয় ডেলিগেশনকে রিকোয়েস্ট করেছিল যে এই মিটিংটা যেন হয়। যে হোস্ট কান্ট্রি তার কথা না রাখাটা ঠিক নয়, এটা খুবই অভদ্রতা হবে। দ্বিতীয়ত, যদি নতুন চেয়ারম্যান, ইনকামিং চেয়ারম্যানের সঙ্গে একবার তো কথা বলা দরকার, সেই জন্য দেখা হয়েছে। কিন্তু অ্যাজ আই সেড, মিটিং ওয়াজ আ ভেরি ফ্রস্টি ওয়ান। অ্যান্ড অজিত ডোভাল যখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে দিয়ে প্রশ্ন করানো হয় যে আপনার এই কথাটা বলেছিলেন, নিজের মন্তব্য হিসেবে বলেছিলেন না অফিসিয়াল স্ট্যাটাসে বলেছিলেন, that is in itself indicative of the kind of conversation that happened. তারপরে বোধহয় আরও কিছু মাইনরিটি রাইটস, মাইনরিটিদের উপরে অত্যাচার হচ্ছে কিনা সেসব নিয়ে কথাবার্তা হয়েছিল এবং কিছু বোধহয় প্রতিশ্রুতি বাংলাদেশের যে তরফ থেকে কিছু একটা দিয়েও ছিল। এক্স্যাক্ট ওয়ার্ডিং তো আমি জানি না, আমি তো ছিলাম না এবং নিশ্চয়ই আমার জানার কথা না, এগুলো সব শোনা কথাই বলতে পারি। তবে যতদূর বুঝতে পারলাম যে বাংলাদেশ ডেলিগেশনের থেকে শুধু একমাত্র ইউনূস সাহেবই কথা বলেছেন, বাকি বোধহয় খুব একটা কেউ কথা বলার সুযোগ বোধহয় পায়নি। তবে মিটিংটা মধ্যে বোধহয় ভারতীয় প্রধানমন্ত্রী এবং ইউনূস সাহেবের মধ্যে বার্তালাপ হয়তো খুব কম হয়েছে, 10 কি 12 মিনিট ম্যাক্সিমাম। টোটাল মিটিংয়ের ডিউরেশন যদি 30-35 মিনিট হয়ে থাকে, তার মধ্যে ম্যাক্সিমাম এদের দুজনের মধ্যে 10 মিনিটের কথাবার্তা।
হয়েছে। তো বাকি সময় কি হয়েছে? মানে আমিও ভাবছিলাম যে 40 মিনিটের বৈঠকের কথা শুনেছি। বাকি সময় যতদূর আমরা জানতে পারছি যে অজিত ডোভাল কিছুটা লেকচার দিয়েছেন এবং কিছুটা আমাদের ফরেন মিনিস্টার জয়শঙ্কর তার বক্তব্য রেখেছেন। তো কনসিকুয়েন্টলি ইট ওয়াজ মোর ওয়ান সাইডেড দ্যান দ্বিপাক্ষিক বার্তালাপ। মানে লেকচার দিয়েছেন মানে সেভেন সিস্টার্স নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে। সেভেন সিস্টার্স নিয়ে ওইটুকু প্রশ্ন ছাড়া আর কিছু বলা। আপনি বলছিলেন লেকচার দিয়েছে অজিত দোভাল এবং কিছুটা বক্তব্য রেখেছেন এস জয়শঙ্কর। তো ভারতের পক্ষ থেকে বিক্রম মিশ্রি যখন ব্রিফ করেছেন তিনি তো এগুলো বলেন নাই। আমাদের প্রেস সচিব যখন ব্রিফ করেছেন বা ফেসবুকে অনেকগুলো স্ট্যাটাস দিয়েছেন তিনিও সে সম্পর্কে কিছু বলেন নাই। তো আপনার সূত্র কি খবর দিচ্ছে? মানে অজিত দোভাল এস জয়শঙ্কর তারা কি নিয়ে কথা বললেন? মানে 45 মিনিটের বৈঠকের বেশিরভাগটা সময় তাহলে কি হলো? অজিত ডোভাল কথা বলেছে অন প্রশ্ন জিজ্ঞেস করেছে রাদার যে উনি কি ভাবে এই প্রশ্নটা উঠিয়েছিলেন, প্রস্তাবিত করেছিলেন নিজের পার্সোনাল ক্যাপাসিটিতে না অফিসিয়াল ক্যাপাসিটি। তাতে ইউনূস সাহেব সেভেন সিস্টার্স এর প্রসঙ্গ যতদূর আমরা জানি, এটা তো ন্যাচারালি আবার আমি বলছি যে আমি তো সাংবাদিক হিসেবে খবর রাখতে পারি, কিন্তু কতটা সঠিক সেটা তো যারা ছিল তারাই বলতে পারবে। উনি তাতে কিছু একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন যে না ওটা আমি পার্সোনাল লেভেলে জিজ্ঞেস বলেছি বা কিছু এরকম একটা বলেছিলেন। এস জয়শঙ্কর অনেক পরে কথা বলা শুরু করেছিলেন, কিন্তু উনি যেটা বলেছেন সেটা বেসিক্যালি উনি বলেছেন মাইনরিটি প্রোটেকশন ঠিক করে হচ্ছে না ইত্যাদি ইত্যাদি, বাংলাদেশের সিচুয়েশন নিয়ে উনি বলেছেন। আর বাংলাদেশের তরফ থেকে বলতে গেলে কেউই কোনো কথা বলেনি এক্সেপ্টিং ইউনূস সাহেব, এবং উনিও খুব বেশি কিছু বলতেই বোধহয় চান্স পাননি। এটা আমাদের যতটুকু আমরা জানি। অবভিয়াসলি পলিটিক্যাল ডিসকোর্সে, একটা ডিপ্লোম্যাটিক ডিসকোর্সে কোনো স্পোক্স পার্সন এটাকে নিয়ে বিস্তারিত রূপে বলবে না, বাট ইট ওয়াজ কোয়াইট আ হার্ড মিটিং and quite a hard-nosed meeting, and Narendra Modi's body language throughout was not soft. সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্যের পর আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদী দেখা করলেন বটে, কিন্তু তারপরেও কি ভারতে যে সমালোচনা বা বিস্ময় চলছিল তারই প্রেক্ষিতে এই ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বাতিল করলো কিনা? আপনি যদি সংবাদপত্রগুলোরও হেডলাইন দেখেন ভারতের, সরাসরি তারা বলছে যে ইউনূসের সেভেন সিস্টার্স এর মন্তব্যের একটা জবাব এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, মানে সেটা করতে একটা চাপ ছিল কিনা নরেন্দ্র মোদী সরকারের উপর? না, ট্রান্সশিপমেন্টটা ডেফিনেটলি এটার জবাব বলতে পারেন, তবে আরো অনেকগুলো ফ্যাক্টরস আছে তার পিছনে। প্রথমত হচ্ছে মিটিংটার পরে ভুল তথ্য দেওয়া, বাংলাদেশের প্রেস সচিব যিনি ইউনূস সাহেবের প্রেস সচিব তার ভুল তথ্য দেওয়া এই মিটিংটার সম্বন্ধে। তারপরে যে কথা যেগুলো শোনা যাচ্ছে, যেগুলোর কোনো এখনো কোনো ভিত্তি আমরা জানি না যে সত্য কি মিথ্যা, যে চায়নাকে একটা এয়ারপোর্ট বানাবার একটা সুযোগ দেওয়া হবে কাছে পিঠেই। আপনি জানেন অলরেডি চায়না কক্সেস বাজারের কাছে পেকুয়া বলে একটি জায়গায় বন্দর বানিয়েছে, সেটা শেখ হাসিনার সময় তৈরি হয়েছিল, এনাদের সময় নয়, যেখানে আপনি 6খানা সাবমেরিন পার্ক করতে পারেন এবং 8খানা বড় ওয়ারশিপ রাখতে পারেন। এখন আপনাদের বাংলাদেশে যে ওয়ারশিপস আছে সেগুলো হচ্ছে ফ্রিগেট, সেগুলো কিন্তু ডিস্ট্রয়ার নয়। তো একটাও ডিস্ট্রয়ার নেই, আপনাদের 7খানা ফ্রিগেট আছে। ফ্রিগেট অনেক ছোট জাহাজ, যদিও সেটাও একটা সমর্থশালী জাহাজ, কিন্তু সেগুলোর আপনাদের যে বার্থ আছে সেগুলো আরো বড় জাহাজ রাখতে পারে। দ্বিতীয় নম্বর, 2টো সাবমেরিন আছে, দুটোই চায়নার থেকে কেনা সাবমেরিন আছে, এছাড়া কিছু নেই। সেখানে 6টা সাবমেরিন রাখার বার্থ আছে। সেই জন্য অনেকেরই বিশ্বাস ছিল ওয়েস্টার্ন কান্ট্রিজেও এবং ভারতবর্ষেও যে এটা কি পরে গিয়ে চায়না যেরকমভাবে তারা পোর্ট ইউজ করে অন্য জায়গায়, সেরকমভাবে কি তারা ইউজ করবে ফর বার্থিং দ্য চাইনিজ নেভি? কারণ চাইনিজ নেভির বার্থিংয়ের জন্যে কাম্বোডিয়া আর জিবুটির মাঝখানে কোনো জায়গা নেই। হাম্বান বনটা পোর্ট ওনারা প্রকৃতকারের কিনে ফেলেছে, সেখানে রাখতে পারেন, কিন্তু এখনো রাখা শুরু হয়নি। শ্রীলঙ্কা সেটা করতে দেয়নি এখন। মাঝে মাঝে চাইনিজ নেভাল জাহাজ ভারতের কথাতেই ওনারা রাখেন না। এমনকি যে চাইনিজ যেগুলো রিসার্চ ভেসেলস, যেগুলো বেসিক্যালি বলতে পারেন একরকমের, অনেকে মনে করে স্পাইং ভেসেলস,
সেগুলোকেও আজকাল ওনারা রাখতে দিচ্ছেন না শ্রীলঙ্কায়। কিন্তু চায়না কি তাহলে বাংলাদেশে রাখবে, সেটা একটা প্রশ্ন ছিল। এবং সেটা যে শুধু ভারতীয় অ্যানালিস্টদের মাথায় ছিল তা নয়, যদ্দূর আমি জানি ওয়েস্টার্ন অ্যানালিস্টরা এটা নিয়ে আরো বেশি চিন্তিত ছিল। এবং কেউ কেউ তো বলে, সেটা জানি না সত্য মিথ্য কতটা কি, কিন্তু অনেকের ধারণা যে আপনাদের ওখানে যদি গণ অভ্যুত্থানটা যদি সত্যি সত্যি কালার রেভোল্ট হয়ে থাকে, কেউ জানে না ওটা কালার রেভোল্ট ছিল কিনা, তাহলে পরে সেটার একটা কারণ এটাও হতে পারে যে এইভাবে আপনারা চায়নার দিকে যদি এগিয়ে যান তাহলে এটা হবে। অনেকে এটাও বলে যে 37% যে ট্যাক্সটা লাগানো হয়েছে এটা একটা ওয়ার্নিং, যে চায়নার দিকে বেশি এগালে পরে আমেরিকা আরো কিছু শুল্ক বা অন্য কিছু দাঁড়াতে পারে। কারণ এগুলো কতটা সত্য কতটা মিথ্যা আমি তো জানি না, আমি এগুলো শুনছি। আমরা স্ট্র্যাটেজিক যারা অ্যানালিস্ট, যারা ডিফেন্স অ্যানালিস্ট আমাদের সঙ্গেও মাঝে মাঝে কথাবার্তা বলেন, তাদের ধারণা যে এটা একটা কারণ হতে পারে। কারণ আপনি যদি দেখেন এশিয়াতে সবচেয়ে বেশি শুল্ক তাদের উপরে লাগিয়েছে যাদের সঙ্গে চায়নার কোনো রকমের একটা বিরাট সহযোগিতার ব্যাপার আছে। বাংলাদেশ, পাকিস্তানে গোয়াদার আছে, ওইদিকে আপনি দেখুন কম্বোডিয়া যারা তাদের পোর্ট ফ্যাসিলিটিস দিয়েছে, ভিয়েতনাম যার সঙ্গে মাঝখানে অনেক আদান প্রদান বেশি বেড়ে গেছিল চায়নার। সো ইন আ ওয়ে the tariffs war is not just about tariffs, it's also about geopolitics. মানে তার মানে চীন ঘেঁষা হওয়া নিয়ে শুধু তো ভারতের চিন্তা না, চীন ঘেঁষা হওয়া নিয়ে আমেরিকারও খুবই গুরুতর চিন্তা আছে। এবং চিন্তা করে না। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করব। নিশ্চয়ই। ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের ডিপ্লোম্যাসি তো হাজারের বছর পুরনো, চাণক্যর সময় থেকে আমরা ডিপ্লোম্যাসি করে আসছি। আমরা মানে আমি নই, অবশ্যই আমি ডিপ্লোম্যাট নই, কিন্তু ভারতীয়দের রন্ধে রন্ধে এই ডিপ্লোম্যাসিটা আছে, ইরানিয়ানদের মধ্যেও আছে। আপনি দেখবেন ইরানিয়ানরাও ভীষণ সাটল মেসেজ দেয়, যেটা আমেরিকানরা দেয় না। আমেরিকানরা কাউবয় স্টাইল ডিপ্লোম্যাসি করে, তারা সাদাকে সাদা বলো, কালোকে কালো বলে। আমাদের নেহরু, প্রধানমন্ত্রী নেহরুর নামকে তারা বিশ্বাসই করতো না, তারা বিশ্বাসই করতো না যে এটা নিউট্রাল। তারা বিশ্বাস করতো তোমরা যদি আমাদের সাইডে না হও তাহলে তোমরা আমাদের বিরুদ্ধে। কিন্তু ইন্ডিয়া বিলিভস ইন আ নুয়ান্স ডিপ্লোম্যাসি। আমরা নিজেরা $100 বিলিয়ন ব্যবসা করি চায়নার সঙ্গে, আমরা কেন থামাবো আমাদের প্রতিবেশীরা যদি ব্যবসা করে চায়নার সঙ্গে? কিন্তু হ্যাঁ, যদি আমাদের সিকিউরিটি কনসার্নস কোথাও যদি মনে হয় যে আমাদের অব্যাহত হচ্ছে, তো নিশ্চয়ই আমরা বলবো, সেটা বলি। কিন্তু আমেরিকানদের সেসব কিছু নেই। আমেরিকানদের হচ্ছে তুমি হয় আমার দিকে নালে আমার বিরুদ্ধে। তো সেটা একটা প্রবলেম। এবং ছোট দেশ, বাংলাদেশ ছোট দেশ নয়, 170 মিলিয়ন লোক অনেক লোক হয়, কিন্তু আমেরিকার চোখে ছোট দেশ। তো আমেরিকা এইসব জিনিসকে টলারেট করে না। আপনি জানেন আমেরিকান স্টাইল অফ ডিপ্লোম্যাসি ইজ ডিফারেন্ট। আপনি টুনিশিয়া থেকে নিয়ে শুরু করুন, ওনারা বিভিন্ন জায়গায় গণ অভ্যুত্থান করিয়েছেন এবং তার একটা স্ক্রিপ্ট থাকে যে রিভোল্ট হয়, প্যালেসের জিনিসপত্র প্রদান দেখানো হয়, সাদ্দাম হোসেনের সোনার টয়লেট দেখানো হয়েছিল, এগুলো হয়েছে। তো বলতে পারি না যে কি হয়েছে, কোথায় কি হয়েছে, কিন্তু দিস ইজ সামথিং হুইচ ইজ রেমিনিসেন্ট অফ দ্যাট। আপনি মানে চাণক্যর সূক্ষ্ম কূটনৈতিক চালের কথা বলছিলেন, তো সেই ভারতবর্ষের কথা বললে তো আপনি আবার বাংলাদেশকেও বাদ দিতে পারবেন না। মানে আমরা উত্তরসূরি, সেই ভারতবর্ষেরই উত্তরসূরি। কিন্তু মানে এই এখনের ভারত, এই যে ধরেন ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে যদি ডক্টর ইউনূসের সেই মন্তব্যের জবাব দিতে চায়, এটা কি সূক্ষ্ম কূটনৈতিক চাল, নাকি একরকমের ভারত জানান দিতে চাইলো যে সে একটা বাণিজ্যিক শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বাংলাদেশের বিরুদ্ধে? এবং মনে করেন কিনা, মানে আমার অনেক সূত্র বলছে যে এটা শুরু ভারতের তরফ থেকে। তো আমার আসলে জানবার ইচ্ছা আপনার মতো একজন সিনিয়র সাংবাদিকের কাছ থেকে, যে আপনার সূত্র কি বলে, যে এটা কি শুরু, নাকি ভারত একটা বার্তা দিল এবং এখন আশা করবে যে দুদেশের মধ্যে সম্পর্কটা কার্যকরী হওয়ার দিকে এগোবে? মনে বার্তা দিল, কারণ ভারত আগেও বার্তা দিয়েছে, সেইগুলো হয়তো সূক্ষ্ম বার্তা ছিল, হয়তো সেটা বাংলাদেশের তরফ থেকে সেটা বোঝেনি। বিভিন্ন রকমের ইউনূস সাহেবের অ্যাডভাইজাররা বিভিন্ন রকমের মন্তব্য করছে, চিকেন স্নেক, নর্থ ইস্ট, আবার কে কোন একটা রিটায়ার্ড কর্নেল বলেছে 4 ঘন্টায় কলকাতা জয় হয়ে যাবে। দেবদীপ পুরোহিত আমার বন্ধু টেলিগ্রাফে, সে তো ভয় কাটা ছিল যে কলকাতা হয়তো জয় হয়ে যাবে। তো এইসব আছে। দেখুন, এটা একটু হ্যামার ব্লো বলতে পারে, কিন্তু হ্যামার ব্লোটা হয়তো দিয়েছেন এই আশায় যে
তারা এবার বুঝতে পারবে ম্যাটার্স আর মাচ মোর সিরিয়াস। কারণ দুটো দেশকে তো পাশাপাশি থাকতে হবে, কেউ তো চলে যেতে পারবে না। তো প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক সবাই চায়। এরশাদের সময় তো ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের খুবই ভালো সম্পর্ক ছিল। শেখ হাসিনা একমাত্র নয় যার সঙ্গে আমাদের ভালো ভালো সম্পর্ক ছিল। জেনারেল জিয়ার সময় বেগম জিয়ার থেকে বেটার সম্পর্ক ছিল, এবং জেনারেল জিয়া অনেক ব্যাপারে ভারতবর্ষের সঙ্গে কোঅপারেটও করেছে। অবশ্য পরে গিয়ে কোনো না কারুর প্রভাবে উনি আইএসআইকে দখলদারি করতে দিয়েছেন, নর্থ ইস্ট মিলিটেন্টসদের ক্যাম্প বানাতে দিয়েছেন, ট্রেনিং দিতে দিয়েছেন। বেগম জিয়ার সময় আপনি নিজেই জানেন যে ওই একটা জাহাজ ভর্তি অস্ত্র এসেছিল, অনেক কিছুই হয়েছিল। বেগম জিয়ার সময় সবচেয়ে বড় যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা, আমার মনে আছে দিল্লিতে একটা কনফারেন্স হয়েছিল, এশিয়ান হাইওয়ে নাম্বার 1 বলে একটা প্রজেক্ট ছিল, যেটা ইউএন, এডিবি সবাই ইন্টারেস্টেড ছিল, ওয়ার্ল্ড ব্যাংক। তাতে শুধু দুটো দেশ আপত্তি করেছিল, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে বাংলাদেশ। বাকি সব দেশ চাইছিল যে ইউরোপ থেকে সিঙ্গাপুর অব্দি একটা হাইওয়ে তৈরি হবে। অবশ্যই ইউরোপ থেকে যখন সিঙ্গাপুর অব্দি হাইওয়ে তৈরি হবে, সেটা তো হিমালয় পর্বতের উপর দিয়ে যেতে পারে না, সেটা টিবেটান প্ল্যাটের উপর দিয়ে যেতে পারে না, সেটা ভারতবর্ষের মধ্যে দিয়ে যাচ্ছিল। এবং ভারতবর্ষে আসতে গেলে আপনাকে হয় ইরানের থ্রু দিয়ে, নাহলে আফগানিস্তানের থ্রু দিয়ে পাকিস্তান হয়ে আসতে হয়। এবং ভারত থেকে আপনি বার্মাতে যদি এন্টার করতে চান তাহলে বাংলাদেশের থ্রু দিয়ে যাওয়া হয়। রুটটা যেরকমভাবে বানানো হয়েছিল তাতে বাংলাদেশ হয়ে সেটা আবার বোধহয় মিজোরাম হয়ে বার্মা যাচ্ছিল। কিন্তু তাতে এই দুজনের প্রবল আপত্তি, আর আপত্তির কোনো কারণ আমরা বুঝতে পারি। ইনফ্যাক্ট এতটা হয়েছিল যে জার্মান ডেলিগেশন মানে সম্পূর্ণরূপে তারা দেবের জাস্ট আগাস যে এরকম একটা জিনিস হতে পারে, এত ভালো একটা প্রপোজালকে দুটো দেশের স্টাবারনেসের জন্য পন্ড হয়ে যেতে পারে। কারণ এটা হলে পরে সত্যি মানে গুডস মুভমেন্ট বিটুইন সাউথ ইস্ট এশিয়া আপ টু ইউরোপ উড হ্যাভ বিন ফ্যান্টাস্টিক। চিন্তা করে দেখুন, এককালে তো লন্ডন থেকে কলকাতা বাস সার্ভিস ছিল, সেই বাস সার্ভিস তো বন্ধ হয়ে গেছে, হোয়াট এভার ইট ইজ, কিন্তু এটা ট্রেন সার্ভিসও হতে পারতো, যে আপনি সিঙ্গাপুরে ট্রেন ধরে হয়তো লন্ডনে নামতে পারতেন। মানে এই দুনিয়া আছে কিনা আশঙ্কা সবসময় থাকে, কিন্তু ভারতের সবসময় ভারত বলে আসছে যে আমরা কানেক্টিভিটি বাড়াতে চাই। মনমোহন সিং এর ফেমাস কমেন্ট ছিল যে আমি চাই যে আমি অমৃতসরে চা খাবো, লাহোরে আমি লাঞ্চ করব, এবং কাবুলে গিয়ে আমি ডিনার করব। তো এটা তো কানেক্টিভিটি প্রজেক্ট, সেটা হয়ে ওঠেনি আনফর্চুনেটলি। আমাদের ট্রাক এখনো অবধি কাবুল যেতে দেওয়া হয় না। সেই ট্রাকের মাল অমৃতসরে নামাতে হয়, সেখান থেকে পাকিস্তানি ট্রাক উঠিয়ে কাবুলের বর্ডার অবধি যায়, আবার আফগানি ট্রাক সেগুলো নিয়ে আবার যায়। দাম বেড়ে যায়, জিনিসপত্রের দামটা বেড়ে যায় আননেসেসারিলি। বাংলাদেশে তো এখনো সেটুকুও হয় না। কলকাতার থেকে যদি আমি আগরতলা কোনো মাল নিয়ে যেতে চাই, বাংলাদেশি ট্রাকও আমার থেকে পেট্রাপোলে নিয়ে গিয়ে আগরতলার বর্ডার অবধি নিয়ে যায় না। আমরা ওই লম্বা রুটেই যাই, একটু লম্বা পড়ে, কিন্তু দ্যাট ইজ গুড এনাফ ফর আস। আগরতলা মাল পাঠাতে গেলে আমরা সেই রুটে পাঠাই, এবং খুব মানে তার মানে বাংলাদেশে যে একটা জনপ্রিয় ধারণা আছে যে ভারত ট্রানজিট পায় বাংলাদেশে, না পাই না, পায়, এবং বাংলাদেশের মধ্য দিয়েই শুধুমাত্র সেভেন সিস্টার্স এর সঙ্গে ভারতের মূল ভূখণ্ড যোগাযোগ হয়, এবং এইভাবেই পণ্যটা পরিবহন হয়। না, এটা সম্পূর্ণ ভুল। 1965 সাল থেকে আজ অব্দি ভারতবর্ষের থেকে আসামে যা যাচ্ছে এবং আসাম থেকে যা আসছে, অনেক কিছুই আসে, চা ছাড়া টিম্বার, মিনারেলস, অনেক কিছু আসে, সেগুলো সব কিছু থ্রু দ্য শিলিগুড়ি করিডোর দিয়েই যায়। এবং শিলিগুড়ি করিডোরটা এরা যারা বলে যে খুব পাতলা, দ্যাট ইজ নট আ ফ্যাক্ট। অ্যাকচুয়ালি দ্য শিলিগুড়ি করিডোর হ্যাজ 2 ears, one is Sikkim and the other is Bhutan. বরঞ্চ চায়নার যে চুম্বি ভ্যালিটা আছে, দ্যাট ইজ ইন ডেঞ্জার, দ্যাট ইজ ওয়েজড বিটুইন সিকিম অ্যান্ড ভুটান, এবং বরাবর সেটা চায়না জানে, এবং সেই জন্য চায়না ওদিক দিয়ে কোনো বিশেষ কিছু চেষ্টা করে না। 1967-তে চুম্বি ভ্যালির তরফ থেকে ওরা নাথুলা পাস, যেটা সিকিমে যায়, আপনি নিশ্চয়ই ওটা ম্যাপে দেখেছেন, ভৌগোলিক ম্যাপে, ওই চুম্বি ভ্যালির থেকে ওরা অ্যাটাক করেছিল 62-তে না 67-এ অ্যাটাক করেছিল, এবং দে লস্ট দ্যাট ব্যাটল ভেরি বিটারলি। দে হ্যাড হিউজ লসেস ডিউরিং দ্যাট ব্যাটল। এবং তখনও আমাদের একজনই প্রধানমন্ত্রী ছিল, তার নাম ইন্দিরা গান্ধী।
হু ইজ নোন অ্যাজ দ্য আয়রন লেডি অফ এশিয়া। তো 71-এর যুদ্ধ একমাত্র জেতেনি, তিনি 67-এর যুদ্ধটাও জিতেছিলেন। এবং তারপরে নেক্সট যুদ্ধ যেটা জিতেছিলেন সেটা হচ্ছে 1983 সালের সিয়াচিন যুদ্ধ। কথা বলছিলাম যে আসামের পণ্য আসে কি করে। আসামের পণ্য শিলিগুড়ি করিডোর দিয়ে আসে, একটু দাম বেশি পড়ে বাংলাদেশের থ্রু দিয়ে যাওয়ার থেকে, একটু সময় বেশি লাগে, কিন্তু খুব কিছু অসুবিধা হয় না সত্যি কথা বলতে। এবং অরুণাচল প্রদেশ থেকে যদি জিনিসপত্র আনতে হয় তাহলে ওটা উইল অলওয়েজ বি দ্য শর্টার রুট। এবং এখনো আমাদের যে ইলেকট্রিসিটি গ্রিড কানেক্টিভিটি, আমাদের যে আপনার নেটওয়ার্ক কানেক্টিভিটি, এভরিথিং ইজ থ্রু দ্য শিলিগুড়ি করিডোর। বাংলাদেশকে আমরা নেটওয়ার্ক কানেক্টিভিটি দিতে চেয়েছি, গ্রিড কানেক্টিভিটি দিয়ে দিয়েছি। আপনি জানেনই ত্রিপুরার থেকেও আপনারা পাওয়ার পান এবং ফারাক্কার থেকেও আপনারা ইলেকট্রিসিটি পান, আর এখন তো বোধহয় আদানির একটা কোন পাওয়ার স্টেশন থেকেও যাচ্ছে। দ্যাট ইজ থ্রু বেড়া মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। কিন্তু এটা ছাড়া আমাদের তার অনেক আগের থেকে আমাদের গ্রিড কানেক্টিভিটি থ্রু দ্য শিলিগুড়ি করিডোর ভীষণভাবে রয়েছে। এবং শিলিগুড়ি করিডোর ইজ ওয়ান অফ দ্য মোস্ট well defended places on earth. I think personally it is perhaps better defended than even the border with Pakistan. সে তো ঠিক, কিন্তু তারপরেও তো ধরুন চিকেন নেকের এই বিষয়টি, মানে এই শব্দটা যখন বলা হয় বা এই শিলিগুড়ি করিডোর নিয়ে একটা নিরাপত্তা ঝুঁকি, একটা স্পর্শকাতরতার জায়গা আছে। আপনি নিজেই বেগম জিয়ার সময়কার কথাটা তুলছিলেন একটু আগে। তো এই বেগম জিয়ার সঙ্গে অর্থাৎ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো না। বিএনপি কে আসলে ভারত এই যে নানা রকম কারণ বলছেন, একরকম বলা যেতে পারে ভারত বিশ্বাস করে না, ভারতের সঙ্গে বিশ্বাসের সম্পর্কটা ভেঙে গেছে। এবং এরপরে এই যে শেখ হাসিনার পুরো সময়েও আমরা সেই সম্পর্কটা সেভাবে করে আবারও মেরামত হয়েছে তেমন কোনো প্রমাণ দেখি নাই। অন্যদিকে দেখেন যে বাংলাদেশে অন্য যে রাজনৈতিক দলগুলোর উত্থান ঘটেছে, জামায়াত ইসলামী সহ ইসলামিক দলগুলোকে আমরা এই 5ই আগস্টের পর থেকে যাদেরকে খুব সক্রিয় দেখছি, ভারত বোধহয় তাদের সঙ্গে আলোচনাটা করবার জন্য খুব মানে প্রস্তুত কিনা, কিংবা আলোচনা করাটা সহজ মনে করে কিনা সে বিষয়ে প্রশ্ন থেকে যায়। তখন ভারতের জন্য আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে ভালো অপশন কিনা? কারণ ভারতের দীর্ঘ সময়ের মিত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগ আবার কবে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে সে মানে তার তো কোনো ঠিক নেই। আমি যদি আপনাকে বলি যে 2015-16 সাল থেকে বিএনপির ডেলিগেশনের পর ডেলিগেশন বা জামাতের ডেলিগেশনের পর ডেলিগেশন দিল্লিতে আসে, তাহলে আপনি কি বলবেন? আমি যদি এও বলি যে তারা বারংবার ভারতের বিভিন্ন জায়গায় ক্লোজ ডোর মিটিংয়ে অবশ্য যদি বলে থাকে যে আমরা খুব ভালো লোক, আপনাদের কোনো চিন্তা নেই, আমরা সত্যিকারের বন্ধু আপনার, তাহলে আপনি কি বলবেন? আমি যদি বলি যে 2024-এর গণ অভ্যুত্থানের পরেও বেশ কয়েকটি ডেলিগেশন এই দুটি পার্টিরই এসছে দিল্লিতে, তাহলে আপনি কি বলবেন? আমার কি উত্তর আপনি পেলেন? নিশ্চয়ই। কাজেই আপনার বলছেন যে সকলের সাথেই একটা দ্বিপাক্ষিক সম্পর্ক সৃষ্টির সুযোগ ভারত। নিশ্চয়ই, কারণ আমাদের সম্পর্ক তো বাংলাদেশের পিপল টু পিপল, আমরা তো কোনো পার্টির সঙ্গে নই। হ্যাঁ, ডেফিনেটলি শেখ হাসিনা হ্যাজ ডেলিভার্ড on many fronts, not for India, for entire Asia and for her own country. যে টেররিস্ট যেরকমভাবে ফান্ডামেন্টালিস্ট টেররিস্টরা বেড়ে উঠেছিল, আপনি জানেন হোলি আর্টিসান বেকারি অ্যাটাক, ভারতবর্ষে ইউএস কনসুলেটের উপরে অ্যাটাক, সেইগুলোকে উনি দমন করতে পেরেছিলেন এবং খুব ভালোভাবে দমন করতে পেরেছিলেন। আজকে যে এতগুলো টেররিস্টকে যাদের জেলে রাখা ছিল, those who were convicted, তাদের ছেড়ে দেওয়া হয়েছে, তাতে ভারতবর্ষ নিশ্চয়ই উদ্বিগ্ন। শুধু ভারতবর্ষ নয়, প্রত্যেকটা দেশের মেজর ইন্টেলিজেন্স এজেন্সি এটা নিয়ে চিন্তিত এবং এটা নিয়ে ভাবে, এবং তাদের একটা ভয় আছে যে এরা কোথায় যাবে। এককালে তো বাংলাদেশ থেকে ট্রেন্ড মিলিটেন্টসরা আফগানিস্তানে গেছিল, তালিবানের হয়ে যুদ্ধ করেছিল, সেটা তো লোকেরা ভোলেনি। এবং আপনাদের ঢাকার রাস্তাতে এখন যেরকম বিভিন্ন রকমের স্লোগান হয়, সেই সময় এই স্লোগানও শোনা গেছিল, বাংলাদেশ হবে আফগানিস্তান। তো বাংলাদেশকে নিয়ে কি ভারত তার মানে একটা নিরাপত্তা উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছে কিনা? সবসময় এই একটা ভয় তো সবসময় থাকে যে আমাদের নেবারহুড শুড রিমেইন স্টেবল।
It should be peaceful. That is prerequisite for India's own growth story. সেই জন্য আমরা চাইবো আমাদের নেবার্সরা ভালো থাকে, সুস্থ থাকে, সেখানে ইকোনমি ভালো করে গ্রো করে। যদি তাদের ইকোনমিক অবস্থা খারাপ হয়, তাহলে ভারতের ইকোনমিক অবস্থা উত্থান করলে পরে কোথাও না কোথাও একটা ড্রব্যাক থাকবে। সেই জন্য বাংলাদেশ যখন একটা গ্রোথ স্টোরি হয়েছিল এবং ইট ওয়াজ বিং টকড অ্যাবাউট অ্যাজ এ নেক্সট এশিয়ান টাইগার, উই ওয়ার অল ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। এটাতে কোনো মানে there was no question of any jealousy. We were rather happy যে বাংলাদেশ is also growing at a very fast rate. In fact, আমরা অনেক সময় অনেক রকমের ডায়ালগে আমরা এটাও বলতাম যে দেখুন অমুক স্টেটের থেকে বাংলাদেশের গ্রোথ রেট ইজ বেটার, or its per capita income has actually reached higher than this state or that state in India. মানে আপনি যখন এই যে ছিল হয়েছিল বলছেন, তখন মনে হচ্ছে যে মানে ভারতে কি এমন একটা সুর যে বাংলাদেশ আসলে সেই অগ্রগতির ধারা থেকে সরে এসেছে? হ্যাঁ নিশ্চয়ই, কারণ আপনাদের ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে কে আহমেদিয়া মালিক, না কে শিয়া মালিক, না কে আওয়ামী লীগের লোক, না কে হিন্দু। আপনি হাউ ক্যান ইউ destroy your own machinery on your own capital? Who will give jobs to these people who lose their jobs? এটা বোঝার কেওটিক সিচুয়েশন ঢাকা স্ট্রিটে। কোন ইনভেস্টর এসে আপনাদের ওখানে ইনভেস্ট করবে? একটা যদ্দূর আমি জানি একটা ইনভেস্টমেন্ট সামিট হয়েছে where all the big names were supposed to come, nobody came. It became a flop show. I'm not trying to criticize Dr. Yunus, I'm not trying to criticize Bangladesh. I would love it if Bangladesh gets dollops of investment. In fact, আমি নিজে গেছি ফিকির ডেলিগেশনের সঙ্গে বাংলাদেশে ইনভেস্টমেন্ট কথা বলতে। তখন ভারতবর্ষের অনেক লোক মানে যারা আজকে ভারতবর্ষে বড় ইনভেস্টার্স ইন বাংলাদেশ, তারা আমাদের সঙ্গে গেছিল। আজকে যে আপনি এই কি যেন বার্মানরা গেছিল, যাদের এই ওষুধের কোম্পানি ইত্যাদি ইত্যাদি, এরা সবাই গেছিল এবং অনেকে ইনভেস্ট করেছিল। বড় বড় টাটা গ্রুপের লোকেরা এসেছিল। টাটা গ্রুপ তো অনেকদিন ধরে রেসিডেন্ট ডাইরেক্টর বসিয়ে রেখেছিল ওখানে। So these investments were happy stories for Bangladesh. সেই ইনভেস্টমেন্টস গুলো এখন পালিয়ে আসছে। they are afraid. Who is going to go to a city যেখানে রোজ কিছু না কিছু গন্ডগোল হচ্ছে? মহিলারা সিগারেট খাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য ফ্রিয়েস্ট প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড। আমরা ইউজ টু অ্যাডমায়ার দ্য ফ্যাক্ট দ্যাট বাংলাদেশে উইমেন্স লেভ ইজ সো ফার। আর যারা সাংবাদিক বান্ধবীরা ছিল যাদের চিন্তাম আমি, দে ওয়ার রিয়েলি ভেরি অ্যাডভান্স, ভেরি লিবারেল। তাদের কে সিগারেট খাচ্ছে বলে একটা দল এসে তাকে ঘেরাও করে বিভিন্ন রকমের মন্তব্য, প্রায় হাতাহাতি। দিস ইজ আনথিঙ্কেবল। কে ইনভেস্টার আসবে বলুন এরকম সিচুয়েশন? অনেক চীনা কোরিয়ান ইনভেস্টমেন্টের কথা অবশ্য শুনছি আমরা। এই এসে কি আপনি বলুন, চীনের একটা এসইজেড করার কথা ছিল চিটাগং এর কাছে, এখনো দ্যাট ইজ অন ইয়োর কার্ডস। 10 বছর ধরে কথাটা চলছে, এখনো কিচ্ছু হয়নি। আজকে মোংলা পোর্টের যেটি দেওয়া হচ্ছে চায়নাকে, তার আগে আর একটা তার পাশেই পোর্ট দেওয়া হয়েছিল, পায়রা পোর্ট। সেই পোর্টটা এখনো কার্যত নয়। 15 বছর হয়ে গেছে, পোর্টে কোনো কাজ হয়নি বিশেষ। পোর্ট তৈরি হয়েছে কিন্তু কোনো জাহাজ আসে না। একটা পাওয়ার প্ল্যান্ট, আমরা যেমনি মোংলাতে এনটিপিসি, আমরা মানে আমি নই, এনটিপিসি যেমনি একটা পাওয়ার প্ল্যান্ট বানিয়েছিল কোল ফায়ার্ড, সেমনি চাইনিজরা একটা কোল ফায়ার্ড পায়রাতে প্ল্যান্ট বানিয়েছিল। এখন অবধি সেটা কি কাজ করছে? এনটিপিসিটা কিন্তু কাজ করছিল এবং কয়লার জাহাজও আসছিল, যেগুলো বিভিন্ন রকমের লেখা হয়েছিল, ইনক্লুডিং ইন বিবিসি, যেখানে আপনি আগে কাজ করতেন, যে সুন্দরবন দূষিত হয়ে যাবে। কিন্তু চাইনিজ প্ল্যান্টে যে কোলবেরি শিপ গেলে দূষিত হবে জায়গাটা, সেটা নিয়ে কেউ বলেনি। কিন্তু যাকে সে প্ল্যান্টটাও খুব একটা কার্যত হয়নি। পায়রা পোর্টটা হ্যাজ প্রুভ টু বি আ ফেলিয়ার বিকজ ইট ওয়াজন্ট স্টাডিড যে পায়রা পোর্ট ঢুকতে গেলে যে চ্যানেল দিয়ে যাবেন, দ্যাট চ্যানেল ইজ টু টার্বুলেন্ট ফর আ heavily laden ship. Anyway, whatever it is, echono of the Chinese investment, basically Chinese have built stuff on loans, very high cost loans, which Bangladesh will have to pay back at some stage. Bangladesh is already falling into a debt trap. কোনো বিশেষ ইনভেস্টমেন্ট আমি চায়নার তরফ থেকে দেখতে পাচ্ছি না। বরঞ্চ জাপানিজ ইনভেস্টমেন্ট কিছু হয়েছে, সাউথ কোরিয়ান কিছু ইনভেস্টমেন্ট হয়েছে, কিন্তু চাইনিজ খুব বিশাল ইনভেস্টমেন্ট আমি দেখতে পাচ্ছি। মানে সেটা তো আপনি বলছেন সেই শেখ হাসিনার আমল থেকেই যে ট্রেন্ডটা চলছে, সেই ট্রেন্ড হচ্ছে। কিন্তু এখন তো আরো কেওটিক সিচুয়েশন। শেখ হাসিনার আমলেও আমার এখনো মনে আছে ভারতীয় একজন ইনভেস্টর যে ফ্রান্সের একটা লেভেলের জন্য তৈরি করতো, মহিলাদের গার্মেন্টস তৈরি করতো। তারা আমারই মানে একজন আপনাদের ওখানে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেছিল, আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, দে ফ্লিউ ডাউন। কিন্তু অ্যাজ লাক উড হ্যাভ ইট,
সেই দিন হেফাজতে ইসলাম একটা বিরাট মিছিল করেছিল, সেই লোকটা ভয় চড়ে ফেরত চলে এসেছে, হোটেলে এক রাত্রির থেকে ফেরত চলে বলে আই কান্ট রিস্ক ইনভেস্টমেন্ট ইন আ কান্ট্রি ওয়ে দের আর দিস কাইন্ড অফ স্ট্রাইকস গোয়িং অন। সো এটা যদি সেই সময় বলে, তাহলে আজকের দিনে চিন্তা করুন, আপনি নিজে ঢাকার থেকে এসেছেন, আপনি নিজে চিন্তা করুন কি সিচুয়েশন। আমার যারা বন্ধু ঢাকাতে এবং অনেক বন্ধু আছে, তারা বলছে যে ডাকাতি যে কোনো দিন হতে পারে। একটা সময় ছিল ডাকাতি খুব মানে প্রায়ই হতো, এখন একটু কমেছে কিন্তু এখনো হচ্ছে। রাস্তায় ছিনতাই, লুট, এভাবে কোন ইনভেস্টর আসবে? আপনি বলছিলেন যে আপনার কাছে যা খবর আছে তাতে ভারতবর্ষে কেউ মনে করে না যে ডক্টর ইউনূস একটা লম্বা সময়ের জন্য বাংলাদেশে ক্ষমতায় আছেন। মানে আপনি বলছিলেন লম্বা সময়ের ঘোড়া বলে কেউ মনে করে বলে আপনি মনে করেন না, ভারতে কেউ মনে করে বলে। কিন্তু বাংলাদেশে নিশ্চয়ই আপনারা জানেন যে নির্বাচন চাই না, ডক্টর ইউনূসকেই 5 বছরের জন্য ক্ষমতায় চাই, উনি ক্ষমতায় থাকলে বাংলাদেশ একটা বড় ধরনের স্থিতিশীলতার দিকে যাবে। এই একটা মানে আওয়াজ আমরা কিন্তু অনলাইনে বিশেষ করে ভীষণভাবে দেখছি, এবং খুব এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সময়সীমা নাই, মানে কবে নির্বাচন হবে সেই নিয়ে একটা উদ্বেগ আছে রাজনৈতিক দলগুলোর তরফে, আসলে বিএনপির তরফে। জামায়াত বা ছাত্রদের দল তো নির্বাচন সেভাবে চাইছে না এই মুহূর্তে। তো ভাববার কেন কারণ আছে যে ডক্টর ইউনূস লম্বা সময় থাকবেন না? তাকে তো বেশ গুছিয়ে বসতে দেখা যাচ্ছে। প্রথমত এই সরকারটার পিছনে আর্মি আছে। আর্মি চিফ বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন তিনি চান। তিনিও বলেছেন, ইউনূস সাহেব তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হয়ে যাবে। ইউনূস সাহেব নিজে রেকর্ডে বলেছেন যে ডিসেম্বর খুব জোর হলে পরে মার্চের মধ্যে উনি ইলেকশন করে দেবেন। দ্বিতীয়ত, এটা একটা একো চেম্বারের মধ্যে আপনি কথা বলছেন। অনলাইন ইজ এন একো চেম্বার, আপনিও জানেন আমিও জানি। এটাও আমরা সবাই জানি যে ইলেকট্রাল ওয়ার্ডিক্স যদি দেখেন, মেনে নিলাম 2019 2024-এর ইলেকশনটা ছেড়ে দিলাম আমরা, বাকি ইলেকশনগুলো যদি আপনি ধরেন, তাহলে পরে রেকর্ড দেখাচ্ছে যে মোটামুটি 30 থেকে 35% ভোট বিএনপি সবসময় পড়ে, এবং আওয়ামী লীগের খুব কম হলে পরে 30%-এর মতন পড়ে, খুব বেশি হলে পরে 70% পড়েছে। মেনে নিলাম যে 70 হতে পারে না, মিনিমামটা পাবে আওয়ামী লীগ, 35 মতন পাবে। তাহলে 70% লোক মোটামুটি এই দুটো পার্টির মধ্যে ভাগাভাগি হয়ে গেল। রেকর্ডে দেখছি যে 12% একবারই পেয়েছিল জামাতি ইসলামী, যেটা বোধহয় 1990-এর দশকে, যখন তারা ইন কোলাবোরেশন উইথ বিএনপি ইলেকশন লড়েছিল। আদারওয়াইজ তাদের ভোটের শেয়ার 5 থেকে 6%-এর মধ্যে হয়। বাকি যে ইসলামী পার্টি ছোট ছোট আছে, ইসলামী জোট ইত্যাদি ইত্যাদি, তাদের ভাগ্যে 1.5 থেকে খুব বেশি হলে 2.5%-এর বেশি কোনোদিন ভোট পড়েনি। আমাদের কোনো ধারণা হচ্ছে না যে এই ভোটটা বাড়বে বা কমবে বলে। মিনিমাম ভোট বিএনপিরও আমরা জানি, মিনিমাম ভোট আওয়ামীরও আমরা জানি। তাহলে 30% আনডিসাইডেড ভোটের মধ্যে কিছুটা আওয়ামী লীগ পাবে, কিছুটা জামাত পাবে, কিছুটা এনসিপি পাবে। খুব বড় জোর হলে পরে সেটা 10%-এর বেশি আমাদের যারা বিশ্লেষক তারা মনে করে না যে পাবে। তাহলে বাকি রইল 20%, সেই 20% যেদিকে যাবে তারা জিতবে, সেটা বিএনপি হোক কি আওয়ামী হোক। আওয়ামী লীগকে কথা হচ্ছে যে আওয়ামী লীগকে ইলেকশনে লড়তে দেবে কিনা, ইনক্লুসিভ ইলেকশন হবে কিনা। এখন হতে পারে ইনক্লুসিভ ইলেকশন হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি চাইবে যে ইনক্লুসিভ ইলেকশন হোক। যদি সেটা না হয়, এক্সক্লুসিভ ইলেকশনও যদি হয়, যদি আওয়ামী লীগকে এক্সক্লুডও করা হয়, তাহলে পরেও পলিটিক্যাল প্রসেস ইজ সাচ দ্যাট অন্য কোনো না কোনো নামে কেউ না কেউ লড়বে এবং তারা সেই ভোটটা আওয়ামী লীগের পেয়ে যাবে। তো সেটা তারা লড়বে, they will represent the face of Awami in some way, maybe second rank leader, maybe third rank leader, whoever is allowed to fight. Whatever it is, and if you don't allow them to fight, then 30 to 35% of your population will be disenfranchised. And in which case, that election will again be as bad as the elections of 2019 or 2024, which means again there will be a problem for whoever comes to power. So, সেই জন্য বিএনপি বারবার বলছে যে না, আওয়ামী লীগকে লড়তে দাও, কারণ তারা ভাবছে যে তারা জিতবে এবং আওয়ামী লীগ মেন অপোজিশন থাকবে, ঝামেলাটা কম হবে, which is what I feel is perhaps doable. যদিও আওয়ামী লীগের লোকেরা বিশ্বাস করে তারা জিতে যেতে পারে, হয়তো জিতেও যেতে পারে, কারণ আফটার অল যেরকম কথা উঠছে যে ইউনূসকে 5 বছর দিন, 10 বছর দিন, আবার আমরা এও ভয়েস শুনতে পাচ্ছি যে হাসিনাই তো বেটার ছিল, আওয়ামী লীগই তো বেটার ছিল, ওদের চোর কইতাছেন তো আপনারা কি করতেছেন, সে বাঙাল ভাষাও তো আমরা শুনতে পাচ্ছি।
তো আপনি নিজে বলুন এবার এই অবস্থায় কি করে আমরা বিশ্বাস করব যে ইউনূস সাহেব লম্বা দৌড়ের ঘোড়া? দ্বিতীয়ত, ওনার কোনো পলিটিক্যাল সাপোর্ট বেস নেই। এই 6 মাসের মধ্যে উনি কোনো পলিটিক্যাল সাপোর্ট বেস তৈরি করে উঠতে পারেননি। লোকেরা অলরেডি গ্রামে-গঞ্জে বলতে লেগেছে যে শহরে তো হচ্ছে কিওস যা হচ্ছে, গ্রামে-গঞ্জে চাঁদাবাজি হচ্ছে, সেটাকে থামানো যাচ্ছে না। গ্রামে-গঞ্জে ছোট ছোট দোকানদের থেকে চাঁদা নেওয়া হচ্ছে, কেউ 5 লাখ, কেউ 2 লাখ। সব খবরই আমরা কিছু না কিছু তো এদিকেও ফিল্টার করে আসে। তো এই অবস্থায় তারা কেন সে ইউনূস সাহেবকে চাইবে? এবং বাংলাদেশের কিন্তু পলিটিক্স হ্যাজ অলওয়েজ বিন ভায়োলেন্ট, রিমেম্বার দ্যাট, উইথ অর উইদাউট দি আর্মি। আই রেস্ট মাই কেস। তাহলে মানে আপনি মনে করছেন যে শেষ পর্যন্ত আসলে সেনা প্রধান কলটা নেবেন এবং সেনা প্রধান সিদ্ধান্তটা নেবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কতদিন থাকবে? আপনি আমায় বলুন, এর পেছনে কোনো আন্তর্জাতিক পক্ষ কাজ করবে না? আপনি আমাকে এটা বলুন, 2 বেগম ছাড়া বাংলাদেশকে কে রাজত্ব করেছে? সেনাবাহিনী। তাহলে এর আগের বারও তো সেনাবাহিনী যখন ছিল তখন -2 প্রপোজালটা এসেছিল এবং তখনও ইউনূসের নামই উঠেছে। এবার -2ই হয়েছে। তো আমার দৃষ্টিতে এবার -2 হয়েছে। তো তাহলে -2 হলে সেনাবাহিনীর এবার তো অন্য কোনো পরিকল্পনাও থাকতে পারে। তবে সেনাবাহিনীও বুঝে গেছে যে ডক্টর ইউনূসের সাথেও থাকতে পারে। -2 প্রপোজালটা তো ওয়েস্টার্ন কান্ট্রিজরা ফর্মুলেট করেছিল। তারা অ্যাকচুয়ালি বাংলাদেশকে বোঝে না, ভারতবর্ষকেও বোঝে না। তারা সাউথ এশিয়া খুব সহজভাবে বুঝতে পারে না। তারা বিভিন্ন রকমের এড়ে তর্ক করে, কিন্তু যারা এই সাউথ এশিয়াতে থাকে তারা জানে -2 ইজ নট পসিবল। যেমনি পাকিস্তানে আমরা জানি যে আপনি ভুট্টো ফ্যামিলিকে বা ইমরান খানকে বাদ দিয়ে পাকিস্তানের পলিটিক্স হতে পারে না। আর্মি চেষ্টা করছে, আইএসআই চেষ্টা করছে খুবই, কিন্তু হয়ে উঠতে পারেনি। আপনার যে অন্য যে পলিটিক্যাল ফ্যামিলি তৈরি করেছে লাহোর থেকে, তারাও have not managed to get an all Pakistan flavor in their ruling or dispensation. আপনি পাঠানদের বা সিন্ধিদের বাদ দিয়ে তো পাকিস্তান চালাতে পারবেন না। কিন্তু মানে এবার তো 2 নেত্রী সে অর্থে মাইনাস হয়ে গেছেন, কারণ এক নেত্রী মানে জিয়া পরিবার তো পুরোটাই লন্ডনে, আর আরেক নেত্রী শেখ হাসিনা আপনাদের দেশে। তাহলে মাইনাস প্রক্রিয়া তো সম্পন্ন হয়েছে, এবার তো অন্য কোনো পরিকল্পনা থাকতেই পারে না। কিন্তু পার্টি তো দুটো রয়েছে এবং দুটো পার্টি তো শেষ হয়নি, তাদের মতাদর্শও রয়েছে, সো তাদের সমর্থকরাও রয়েছে। তো আপনি তো তাদের মাইনাস করে দিতে পারেন না। হয়তো 2 নেত্রী ইলেকশনে লড়বে না বা নেত্রীর পুত্ররা লড়বে না, তো তাই বলে পার্টিগুলো তো শেষ হবে না। আর পার্টি তো যদিও অনেকটা বলতে পারেন যে আমাদের সাউথ এশিয়ান পলিটিক্স ডাইনাস্টিক পলিটিক্স থাকে এবং সেই লোকটা সামনে থাকতে হয়, কিন্তু তা সত্ত্বেও পার্টির একটা মতাদর্শ রয়েছে। আপনি যদি দেখেন আওয়ামী লীগের মোটামুটি কৃষক পার্টি যে চিন্তাধারা ছিল সেইখান থেকে তারা এগিয়ে এসছে। হয়তো এখন আর সেরকম সোশ্যালিস্টিক তাদের লিনিংস নেই, কিন্তু তারা ওই মতাদর্শ দিয়ে এসছে, একটা লিবারেল হোয়াট এভার সোশ্যালিস্টিক মতাদর্শ দিয়ে এসছে। আর অন্যদিকে যদি আপনি ধরেন বিএনপিকে, তাহলে বলতে পারেন মুসলিম লীগের কিছুটা তারা পেয়েছে। তো কনসিকুয়েন্টলি ইউ ক্যানট রাইট দেম অফ। There was always these two thought processes in বাংলাদেশ। এমনকি 71-এর সময়ও যখন 70-74% লোক আওয়ামী লীগকে ভোট দিয়েছিল এবং তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, তখনও তো কিছু লোক বিরুদ্ধে ছিল, এবং পরে গিয়ে অনেকে যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং আওয়ামী লীগের পক্ষে ছিল, তারা আবার আওয়ামী লীগ থেকে সরে গিয়ে বিএনপির দিকে চলে গেছিল ফর ভেরিয়াস রিজনস। সো এই যে দুটো গোষ্ঠী, সে দুটো তো থেকে যাচ্ছে, সে দুটো তো শেষ হচ্ছে না। তো কনসিকুয়েন্টলি -2 does not work in Bangladesh. As I was saying, যেমনি আপনি পাকিস্তানে সম্পূর্ণরূপে আপনি বলতে পারেন না যে মাইনাস ভুট্টো মাইনাস ইমরান খান হয়ে যাবে, সেরকম ভাবে এখানেও মাইনাস আওয়ামী মাইনাস বিএনপি হতে পারে না। হয়তো এই মুহূর্তের জন্য আপনাদের শেখ হাসিনাকে নিয়ে আপনাদের দেশের ভেতরে আলোচনাটা কেমন? মানে নানা পর্যায়ে নিশ্চয়ই সরকারের নানা পর্যায়ে কথা হয় নিশ্চয়ই আপনার, এবং মানে পরিকল্পনা কি, ভাবনাটা কি? মানে শেখ হাসিনা কি এখন হ্যাঁ মানে এইটাই প্রশ্ন, পরিকল্পনা কি, ভাবনা কি? পরিকল্পনাও নেই, ভাবনাও নেই। মোটামুটি উনি যখন এসেছিলেন তখন অল পার্টি বৈঠক হয়েছিল এবং অল পার্টি বৈঠকেই ঠিক হয়েছিল যে উনি আমাদের গেস্ট হিসেবে থাকবেন।
ভারতবর্ষের আপনি জানেন একটা পুরনো রীতি আছে, কূটনৈতিক রীতি বলুন যাই বলুন আছে। দালাই লামা আমাদের কাছে এখনো আছে। তাতে চায়না নিশ্চয়ই খুবই লাগাইতো ছিল, এককালে তো যুদ্ধে পর্যন্ত নেমে এসেছিল চায়না, কিন্তু দালাই লামা এখনো আমাদের কাছে আছে এবং দালাই লামার যারা সমর্থক তারাও আমাদের কাছে আছে। ওনার সঙ্গে 1 লাখ লোক এসেছিল, সেই 1 লাখ বেড়ে গিয়ে আজকে ধরে নিন 500,000 লোক রয়েছে। এছাড়া আরো লোক প্রত্যেক বছরই কিছু কয়েক হাজার টিবেটানরা চলে আসে যারা দালাই লামার সমর্থক, তারা আমাদের দেশে থাকে। আপনি জানেন যে নাজিবুল্লাহর পরিবার আমাদের দেশে থাকে, এককালে আং সান সুচি থেকেছে, তার মা থেকেছে। যখন সুকার্নো সুহার্তোকে সরিয়ে দিল তখন তার সুকার্নোকে সুহার্তো সরিয়ে দিল, তখন সুকার্নোর পরিবারকে ভারতের নবীন পটনায়কের বাবা তিনি তাকে ফ্লাই করে নিয়ে এসেছিলেন ইন্দোনেশিয়ার থেকে ভারতবর্ষতে স্যাংচুরিতে নিয়ে আসার জন্য। এটা একটা পুরনো রীতি এবং আমরা তাকে রাখবো। অবভিয়াসলি উই উইল ট্রিট হার অ্যাজ অ্যান অনার্ড গেস্ট। এখন ওটা ওনার উপরে এবং বাংলাদেশের লোকেদের জনগণের উপরে যে তারা কবে চাইবে যে উনি ফেরত যান কি না যান, সেটা তা সম্পূর্ণরূপে তার উপরে। সেখানে আমার মনে হয় না ভারতবর্ষ কিছু বলবে। নাজিবুল্লাহর পরিবার আজও আমাদের এখানে আছে, দালাই লামা 1962 থেকে আজও আছে। তবে শেখ হাসিনা আবার অনেকেই এসছেন, এসে গিয়ে তাদের নিজেদের দেশে আবার তারা প্রাইম মিনিস্টার হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, সবই হয়েছে। যেমন তো ইউ ক্যানট প্রেডিক্ট দ্য ফিউচার ইজ আননোন টু আস। যেমন হ্যাঁ, যেমন মানে কারা ফিরে গিয়ে আবার প্রেসিডেন্ট হয়েছেন, প্রাইম মিনিস্টার হয়েছেন? অং সান সুচি একজন, তারপরে আপনার আফগানিস্তানের রাজা নিজে এসছেন এখানে, এসে চলে গেছেন, আবার ফেরত আবার রাজাও হয়েছে, সেও হয়েছে। সেটা অনেক আগে অবশ্য, তখন ভারতবর্ষ ছিল কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া ছিল সেই সময়। মানে দুই রকমের কথা তো প্রচলিত আছে, মানে দুটো। তারপরে আপনি দেখুন নেপালের রাজবংশ এককালে প্রায় রিফিউজি হয়ে এসেছিল, তারা ফেরত গেছে, রাজত্ব করেছে। রানারা এককালে রাজত্ব করেছিল নেপালে, তারা ভারতবর্ষে থাকে। নেপাল কংগ্রেসের লিডাররা ভারতবর্ষে রিফিউজি হয়েছিল, হয়ে আবার ফেরত গিয়ে প্রাইম মিনিস্টার হয়েছে, কৈরালা সাহেব, আরো অন্যরাও। তো এটা একটা পুরনো ইতিহাস, এটা চলতে থাকে। মানে দুটো তো প্রত্যাশা আছে দুই তরফে। একটা প্রত্যাশার জায়গা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের একটা বড় অংশ, শুধু তো শেখ হাসিনা নয়, একটা বড় অংশ এখন ভারতেও আছেন। মানে কেউ প্রাণ ভয়ে, কেউ মামলা ভয়ে, মানে এক রকমের মানে একটা বড় অংশ এখন ভারতের বিভিন্ন শহরে আছেন। তো কেন শুধু আওয়ামী লীগ কেন বলছেন, সাংবাদিকরা অনেকেই আছে ভারতবর্ষে। শাহবাগ আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিল তারা এখানে ভারতবর্ষে আছে, তারা তো অ্যান্টি আওয়ামী লীগ ছিল কিন্তু তারাও এখানে রয়েছে। অবভিয়াসলি বিকজ তারা দে আর নট কমফোর্টেবল, জামাতি বা হিজবুত তাহরিরের লোকেরা তাদেরকে অ্যাটাক করতে পারে, মেরে ফেলতে পারে, সেজন্যই তারা পালিয়ে এসছে। তো ইট ইজ নট জাস্ট আওয়ামী লীগ, ইটস নট কারেক্ট। সাংবাদিক তো অনেকে রয়েছে, ইনফ্যাক্ট আমি নাম নিতে চাই না, তারা কেউ ইউএসএ গেছে, যারা ইউএসএ গেছে তারাও ভারতবর্ষের থ্রু দিয়ে গেছে। So consequently, this is a long process, and most, you can say that liberals, but those who are at danger of being attacked in Bangladesh are here. Even ordinary citizens, যারা কোনো পার্টির নয়, যারা কোনো মিডিয়াতে নেই, তারাও অনেকে এসে ভারতবর্ষে থাকছে বিকজ দে ফিল আনসেফ। একজন ভদ্রমহিলার সঙ্গে আলাপ হয়েছিল, নাম নিতে চাই না কারণ অবভিয়াসলি দে মাইট বি আইডেন্টিফাইড ইন ইউর কান্ট্রি। সে তার শিশুকে নিয়ে এখানে থাকছিল, কারণ সে বলছিল যে আমি প্র্যাকটিস করি, আমি বাড়ির থেকে বাইরে থাকি, এই শিশুকে যদি কেউ অ্যাটাক করে, কিছু কিডন্যাপ হয়, কিছু হয়, তার থেকে আমি বরঞ্চ আমার প্র্যাকটিস বন্ধ করে কলকাতা শহরে কিছুদিন থাকি, হোটেল ভাড়া করে কি ফ্ল্যাট ভাড়া করে, তারপরে আমি দেখবো। সে অস্ট্রেলিয়া চলে গেছে যতদূর আমি জানি। কিন্তু এরকমভাবে অনেকেই আছে, এটা একটা এটা একজন আধজন নয়, বিরাট অনেক সংখ্যায় লোক আছে। তো এই যে একটা বিরাট সংখ্যক মানুষের, মানে আপনি যখন বলছেন সে আর আমি জানি না তা তো নয়, মানে আমরা সকলেই জানি, মানে সে কি আপনি জানবেন, মানে আমি বলছি এই অর্থে যে একটা বড় সংখ্যক মানুষ তো আসলে দেশ ছাড়া হয়ে গেছেন এবং তাদের গায়ে দোসর ট্যাগ লেগে গেছে, কিন্তু তারা অনেকেই মানে তারা অপরাধটা কি জানেন না, অনেকের হত্যা মামলা হয়ে গেছে, তারা অপরাধটা কি জানেন না। আর আপনি বলছিলেন যে এমনকি প্রাণ ভয় আছে, যে পক্ষ এসেছে তারা মেরে ফেলে কিনা, এ ভয়ও আছে। তো এমন একটা পরিস্থিতিতে
একটা অংশের প্রত্যাশা আছে ভারতের কাছে যে, বা তারা কোনো একটা মিরাকেলের অপেক্ষা করছেন যে এমন কিছু ঘটবে কিনা যে শেখ হাসিনা আবার বাংলাদেশে চলে যাবেন এবং ভারত সেখানে একটা ভূমিকা রাখবে। আরেকটা বড় প্রত্যাশা, যেই প্রত্যাশার কথা ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও বলেছেন, যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করবার জন্য বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া। এবং আপনি নিশ্চয়ই জানেন যে 5ই আগস্টের পর থেকে এই ন্যারেটিভটা বাংলাদেশে আছে যে আওয়ামী লীগকে অতি বন্ধু বানানো, অতি মিত্র বানানো আসলে বাংলাদেশের রাজপথে বা বাংলাদেশের সমাজে ভারত বিরোধিতাকে তুঙ্গে নিয়ে গেছে। এমনকি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম তিনিও দেখলাম সাম্প্রতিক এক সাক্ষাৎকারেও সেটা বলেছেন। তো এই অবস্থায় আসলে ভারত কি করবে, মানে এই দুটোর কোনোটাতেই ভারত নাক গলাবে কিনা বা ভারত সক্রিয় হবে কিনা? মানে যেমন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর দেখা গেল শেখ হাসিনা আগের মতোই অনলাইনে কথা বলছেন, মানে ভারত কি কোনোটাতেই তো কর্ণপাত করবে না, সেটাই কি ভারতের স্ট্র্যাটেজি কিনা? প্রথমত হচ্ছে যে শেখ হাসিনা ফেরত যাবে কিনা সেটা তো ভারতবর্ষ ঠিক করবে না, সেটা শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণ ঠিক করবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি জিজ্ঞেস করলেন যে ভারত কি করবে। ভারত চাইবে যে ইলেকশন হোক, যতটা হোক ইনক্লুসিভ এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, তার বেশি ভারতবর্ষ কিছু বলবে না যে একে ফেরত নাও, একে নিও না, এই কথা কোনো ভারতবর্ষ নিশ্চয়ই করে বলবে না। না ভারতবর্ষ 71-এর মতন ইন্টারফেয়ার করবে বাংলাদেশের ভিতরে, আমার মনে হয় না সেটা করবে। ভারতবর্ষ বাইরের থেকে যা বলার বলবে এবং বলছে। এটা তো প্রথমবার বলছে না, এটা তো ভারতবর্ষ বরাবর থেকে বলে আসছে যে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হোক এবং উই ওয়ান্ট টু সি আ প্রোগ্রেসিভ বাংলাদেশ। এর থেকে বেশি কি বলবে ভারতবর্ষ? আমার মনে হয় দ্যাট ইটসেলফ ভারতবর্ষ প্রোগ্রেসিভ বাংলাদেশ বলে, তখন বাংলাদেশের জনগণের একটা অংশ মনে করে যে ভারত আসলে আওয়ামী লীগের কথা বলে। না, প্রোগ্রেসিভ কি শুধু আওয়ামী লীগ? প্রোগ্রেসিভ কি ভারত বাংলাদেশের অন্য লোকেরা নয়? নিশ্চয়ই প্রোগ্রেসিভ, এটা ঠিক নয়। দ্বিতীয় হচ্ছে যে ভারতবর্ষ আওয়ামী লীগের বন্ধু, এ কথাটা ভুল। প্রথমত ভারতবর্ষ সবার সঙ্গে বন্ধুত্ব রেখেছে। এরশাদের সময় যেমনি আমি বললাম যে খুবই ভালো বন্ধুত্ব ছিল, বিএনপির সময়ও ভারতবর্ষ যথেষ্ট বিএনপির তরফে হাত বাড়িয়েছিল। যদি বিএনপি না বাড়িয়ে থাকে তাহলে সেটা তাদের প্রবলেম, সেটা আলাদা কথা। টাটারা ইনভেস্ট করতে চেয়েছিল তখনকার দিনে $1 বিলিয়ন, উইচ ওয়াজ ভেরি বিগ মানি ইন দোজ ডেজ। এখন 1 বিলিয়ন এখনো 1 বিলিয়ন তুচ্ছ অমর নয়, কিন্তু আজ থেকে 25 বছর আগে 1 বিলিয়নের অনেক বেশি দাম ছিল। যদি ইনভেস্টমেন্ট হতো তাহলে হয়তো 70 থেকে 80 হাজার চাকরি তৈরি হতো। টাটাদের শুধু না, আনুষঙ্গিক ফ্যাক্টরি, ডাউনস্ট্রিম আপস্ট্রিম মিলিয়ে অনেকটাই চাকরি তৈরি হতো। এটা বিশাল একখানা কর্মকাণ্ড হতে পারত। এটা হয়নি, হয়ে ওঠেনি, আলাদা কথা। কিন্তু এটা বলা যায় না যে ভারতবর্ষ শুধু আওয়ামী লীগের তরফদারি করেছে বা ভারতবর্ষ আওয়ামী লীগের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে বলে বাংলাদেশের লোকেরা চটেছে, এই কথাটাও আমি বিশ্বাস করি না। যেমনি আমি বললাম আপনাকে যে 1971-এও একটা দল ছিল বাংলাদেশে যারা আওয়ামী লীগের বিরোধিতা শুধু না, ভারতবর্ষেরও বিরোধিতা করে এসছে, এবং সেই দল, সেই সংখ্যক লোক তো আজকেও আছে। তাদেরকে আমরা থামাতে পারবো না। ইট ইজ এ গিভেন ফ্যাক্ট যে কিছু লোক থাকবে যারা ভারতবর্ষের বিরোধিতা করবে। যদি ক্রিকেটের ম্যাচে কিছু লোক ভারতবর্ষকে বু করে তাহলে করবে। It's a match after all. It's a cricket match after all. It's an election after all. It will be an election after all. শেষ পর্যন্ত মানে এই সম্পর্কটাকে একটা কার্যকরী সম্পর্কের দিকে তো এগোতে হবে, যে জায়গাটা আপনি শুরুও করেছিলেন যে প্রতিবেশী তো দুই প্রতিবেশীর মধ্যে তো একটা তিক্ততা বা অস্বস্তির সম্পর্ক থাকতে পারে না। আপনার বিশ্লেষণে বাংলাদেশে ভারত বিরোধিতা এত তুঙ্গে উঠল কি করে, এবং 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পরেই সেটা এতটা মানে আনুষ্ঠানিকভাবে ভারত বিরোধিতার এই রাজনীতিটা সামনে এলো কি করে, সেটা একটা প্রশ্ন। কারণ আপনি বলছিলেন সবসময়ই ছিল, কিন্তু হঠাৎ এত তীব্র আকার ধারণ করলো কি করে? আর দুদেশের মধ্যে সম্পর্কটা এখন একটা কার্যকরী দিকে যাবে কিভাবে বলে আপনার মনে হয়? দেখুন, কারণ আমরা দেখলাম যে 5ই আগস্টের পরে স্টুডেন্ট রিভোল্ট থাকলো না। কারণ যারা পাওয়ারে এলো তারা বিভিন্ন পার্টি, যাদের একটা অ্যান্টি ইন্ডিয়া এজেন্ডা হয়তো ছিল, আমি বলছি না যে ছিল,
মনে হয় হয়তো কারোর মধ্যে ছিল, এবং তারা বিভিন্ন রকমের কমেন্টস করতে লাগলেন, এবং সেই কমেন্টসগুলোর প্রতিউত্তর কিন্তু ভারত সরকার একবারও দেয়নি। কোনো আমলা বা কোনো মন্ত্রী বাংলাদেশের বিরোধী কোনো কমেন্ট কিন্তু করেনি, কিন্তু সেই কমেন্টস অগাস্ট মাস থেকে আজ অবধি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়নি, বারবার আমরা দেখে যাচ্ছি। এমনকি নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে ইউনূস সাহেবের মিটিংয়ের পরেও যে ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছিল বাংলাদেশে অফিসিয়াল সোর্সেস থেকে, সেগুলো খুব সেটা এতই খারাপ এবং অরুচিকর ছিল যে বাংলাদেশের ভারতবর্ষের অফিসিয়াল স্পোক্সপারসনকে সেটাকে ক্রিটিসাইজ করতে হলো। তো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস আমরা দেখে যাচ্ছি, মাঝে মাঝে হাত বাড়াচ্ছেন, আবার বিভিন্ন রকমের কমেন্টস আসছে। তো এটা বাংলাদেশকে সলভ করতে হবে, এটা তো ভারতবর্ষ সলভ করতে পারবে না। বাংলাদেশকে সলভ করতে হবে যে কি করে তারা মোটর মাউথ, তাদের যে নেতৃবৃন্দ, যাদের তারা আনইলেক্টেড যে লিডার্স রয়েছে, অ্যাডভাইজার্স রয়েছে, তারা যাতে মোটর মাউথ না হয় এবং তারা প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ার জন্য যা কথাবার্তা বলার দরকার সেগুলো বলে। কারণ দুপক্ষই অন্যজনকে ছাড়া চালাতে পারবে না, এবং হয়তো দেখতে যদি আপনি চান তাহলে হয়তো ইকোনমিক্যালি বাংলাদেশ এর যে নারীর টানটা ভারতবর্ষের সঙ্গে, সেটা এতই বেশি মজবুত এবং এতই বেশি ইন্ট্রিকেট, সেটা কাটা খুব ডিফিকাল্ট। পাকিস্তানতে দু জাহাজ পেঁয়াজ আনলে পরেও সেটা কাটে না। তো কনসিকুয়েন্টলি এটা তো বাংলাদেশের মঙ্গল হবে যদি বাংলাদেশের যারা আজকে নেতৃবৃন্দ রয়েছে, all of them are unelected, they have been selected, but they have to realize that they have been selected to give good leadership to Bangladesh, and that good leadership includes having good relations with their neighbor, next door neighbor, এবং সেই নেবারটা তিন দিক দিয়ে বাংলাদেশের তিন দিকেই রয়েছে। তো কনসিকুয়েন্টলি নর্থ ইস্ট ইজ ল্যান্ডলক বাই বাংলাদেশ যদি বলেন, তাহলে বাংলাদেশ ইজ ল্যান্ডলকড অ্যান্ড সি লক বাই ইন্ডিয়া। কনসিকুয়েন্টলি দে নিড টু টেক সাম কারেক্টিভ অ্যাকশনস, অ্যান্ড দ্যাট অ্যাকশন, আমি তো একজন তুচ্ছ সাংবাদিক, কিন্তু সে অ্যাকশনটা তো ভারতবর্ষের যারা নেতৃবৃন্দ তারা তো দেখতে পাচ্ছে না। আপনি দু দফায় বললেন যে এই যে বাংলাদেশের প্রেস সচিব যেভাবে বর্ণনা করেছেন দুই নেতার বৈঠকটিকে, সেটা মানে একবার বোধহয় অসত্য বললেন, আরেকবার মানে অগ্রহণযোগ্য বললেন, মানে এই আমি দুটো শব্দের মধ্যে কোনোটা ইউজ করি না। আমি বলেছি যে ভারতের যে ডিপ্লোম্যাটিক মানে আমাদের যে স্পোক্স পারসন, সে সেটাকে ক্রিটিসাইজ করেছে, এবং অবভিয়াসলি যারা আমলারা আছে তারা খুশি নয়। আমলারা নেতৃবৃন্দ যারা আছেন, নেতারা, ভারতের তরফ থেকে তো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ জানানো হয়নি। মানে আমরা একটা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে, মানে সোর্সেস মানে সূত্র দিয়ে অফিশিয়াল ব্রিফিং এ বলা হয়েছে যে দে আর নট হ্যাপি উইথ দ্য ওয়ে ইট হ্যাজ বিন ডিসক্রাইবড, ইট হ্যাজ বিন মিসরিপ্রেজেন্টেড, এই শব্দটা ইউজ করা হয়েছে। কি ধরনের মিসরিপ্রেজেন্টেশনের কথা বলা হচ্ছে সেটা তো তারাই বলতে পারবে, সেটা তো সে নিয়ে আমি মন্তব্য করা ঠিক হবে না। কিন্তু যদি বলে থাকে যে মিসরিপ্রেজেন্টেড হয়েছে, তার মানে তারা মনে করছে যেটা মিসরিপ্রেজেন্ট হয়েছে। বিভিন্ন রকমের কথা তো আপনাদের দেশ থেকে এসছে, এবং সেটা কিছুটা সোর্সেস সেট করে এসছে, কিন্তু আমরা সবাই জানি এটা সোর্সেস সেট তো একটাই হতে পারে, যারা ওখানে মিটিংয়ে ছিল, আর তো কেউ হতে পারে না। এবং কিছুটা অফিসিয়ালি বলা হয়েছে বিভিন্ন রকমের জায়গায়, এইগুলো মিসরিপ্রেজেন্টেশন তারা মনে করেছে, এবং সেটা নিয়ে তারা বলেছে। বাংলাদেশের পক্ষ থেকে সেরকম করে কথা বলা বন্ধ করতে হবে, সেটা আপনি পরিষ্কার বলেছেন, কিন্তু আমি বলিনি। মানে এটা ভারতবর্ষের যারা প্রেজেন্ট ছিল মিটিং এ, তারা ইন্ডিকেশন করেছে যে মেবি কম কথা বললে হয়তো ভালো হবে। কিন্তু মানে সম্পর্কটা স্বাভাবিক করার ক্ষেত্রে ধরুন এক রকমের তো সম্পর্কটা এতটাই অস্বাভাবিক হয়ে গেছে যে এখন ভিসা বন্ধ, প্রায় না ভিসা বন্ধ। দেখুন, ভিসা বন্ধ হয়েছে কারণ ভিসা সেন্টার পুড়িয়ে দেওয়া হয়েছিল, তারপরে ন্যাচারালি সেই লোকগুলোকে ফেরত রিপ্যাট্রিয়েট করা হয়েছিল, সেগুলোকে নিয়ে যাবে আবার ভিসা সেন্টার করবে, সময় লাগে, এবং সেটার জন্য আপনার ঢাকাতে the situation has to be conducive for it. এখন যদি ঢাকাতে রোজ যদি কোনো না কোনো রকমের ডেমনস্ট্রেশন হয়, হিজবুল তাহরির ডেমনস্ট্রেট করে, খালিফেট হবে বাংলাদেশে, একটা ভয়াবহ সিচুয়েশন যদি ক্রিয়েট করে, টেররিস্টদের ছেড়ে দেওয়া হয়েছে, তখন কি করে ভিসা সেন্টার তৈরি করবে?
তো ভিসা সেন্টার না তৈরি করলে তো সেইভাবে ভিসা দেওয়া যায় না যেরকম দেওয়া হতো এককালে। 8 লাখ 9 লাখ ভিসা এক বছরে দেওয়া হতো। তো আপনি চিন্তা করুন অতগুলো সংখ্যার ভিসা তো বাংলাদেশ এম্বাসি আর ভারতীয় এম্বাসি ঢাকাতে যারা আছে তাদের পক্ষে প্রসেস করা সম্ভব না। ওই লোকগুলোকে ফেরত নিয়ে আসতে হবে, সেই নিয়ে আসতে গেলে পরে অনেকগুলো কাজ করতে হবে। ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্যাট কন্ডিউসিভ সিচুয়েশন, and that too has to be done by the host country. কিন্তু ভারতের অনেক চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল, ক্লিনিক, সেগুলো তো আসলে বাংলাদেশের রোগীরা যাচ্ছিলেন এবং ভারত তো নিশ্চয়ই একটা ব্যবসায়িক বাণিজ্যিক সুবিধাও পাচ্ছিল, বাংলাদেশের মানুষ চিকিৎসা পাচ্ছিল। আমরা জানি কলকাতায় এবার ঈদের বাজার খালি ছিল। তো সেই মানে একটা তো পারস্পরিক সুবিধার জায়গাও আছে। তো সেই জায়গাটাকে ভারতের তরফেও তো এই সম্পর্কটিকে কার্যকর রাখা জরুরি। সেটা ইকোনমিক্যালি ভারতবর্ষ চাইবেই যে সম্পর্কটা থাক, কিন্তু ভারতবর্ষ একটা বড় বাজার এবং দে ক্যান টেক আ হিট। বাট বাংলাদেশের গভর্নমেন্ট যারা আছে, যারা এখন পাওয়ারে আছে, দে হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট দে ক্যান, ভারতবর্ষ হ্যাজ দ্য ক্যাপাসিটি টু অ্যাকসেপ্ট আ হিট, বাট দে ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। মানে এটা কি ভারতের তরফে সেটা দেখানোর আরো অনেকগুলো প্রচেষ্টা সামনে আসছে? আমি জানি না, আমি তো আমলা নই, আমি তো বলতে পারবো না এটা নিয়ে। কিন্তু আমি যেটা বলছি, একটা অর্থনীতিবিদ হিসেবে, আমি সাংবাদিক এবং আমি অর্থনীতিবিদ, আমার খুব বেশি জ্ঞান নেই, আমি পলিটিক্স ইন্টারন্যাশনাল রিলেশনশিপের এক্সপার্ট নই, কিন্তু অর্থনীতিটা পড়েছিলাম একটু একটু, কলেজে স্কুলে একটু পড়েছিলাম। সেই হিসেবে বলতে পারি যে ভারতবর্ষের কাছে যে রিজার্ভস আছে, যা ইকোনমিক considerations আছে, ভারতবর্ষ can take a hit, but I don't think Bangladesh is in a position to take a hit. The government of Bangladesh, taking the interests of Bangladeshis into account, the current caretaker government has to make up its mind and take its decisions. যেমনি ভারতবর্ষ ছেড়ে দিন, US ট্যারিফের সম্বন্ধে they should have been proactive in seeking a way out with the Americans. সেটা করেনি তারা। That is a big failure. আমি মানে I'm not trying to, আমি আমার আমলাদেরও দোষ দেবো যে তারা কেন করে উঠতে পারেনি, তবে তারা শুরু করেছিল কথাবার্তা, ট্যারিফ গুলো লাগার আগের থেকে বলা হচ্ছে যে শুরু করেছিল তারা কথাবার্তা। না, শুরু করেনি, না এটা ঠিক কথা না। আচ্ছা, বাংলাদেশ শুরু করেনি, পাকিস্তানও শুরু করেনি, they were late comers. Vietnam was very fast of the track, ট্যারিফ লাগার পরে শুরু করেছে, কিন্তু তার আগের থেকে রেডি ছিল কি বলবে কি বলবে না, they were ready with their this thing. যেমনি চাইনিজ ওয়ার রেডি, কি তারা ট্যারিফ লাগলে কত ট্যারিফ লাগাবে। 5 বছর তো চাইনিজরা প্ল্যান করছিল যে এই দিনটা এলে পরে তারা কি করবে। সেই প্ল্যানিংটা কিন্তু বেশিরভাগ দেশ করেনি, আমরাও করিনি, ভারতবর্ষ করেনি। তবে মোটামুটি ভারতবর্ষ ধরে দেখুন নভেম্বর মাস থেকে রেডি ছিল যে কি কি করতে হবে। কিন্তু প্রত্যেকটা নিয়তি হয়তো ভারতবর্ষ তাদের ট্যারিফ যে প্ল্যানটা করছিল এতটা কমাবো, তার থেকে আরও একটু বেড়ে যাচ্ছিল, রিয়েলাইজিং দ্য সিচুয়েশন দ্যাট ওয়াজ দেয়ার। But I don't think most of the Asian countries were ready for that. Pakistan was certainly not ready. Bangladesh was certainly not ready. Sri Lanka was not ready. Sri Lanka was perhaps a little better off than that. Let's face it, I mean, এটাতে নিয়ে আমাদের সবার দেশের আমলারা আমরা সবাই 11th আওয়ারে বাজিমাত করার চেষ্টা করি। আমাদের দেশে কমনওয়েলথ গেমসের সময় আমি দেখেছি আমরা সেই শেষ মুহূর্তে ব্রিজ তৈরি করছি আর বাড়ি তৈরি করছি, হয়েছে, কিন্তু করতে পেরেছি। যাই হোক, বিকজ ইন্ডিয়া ইজ আ বিগ কান্ট্রি, সেই ক্ষমতাটা ছিল, করে ফেলেছিল। বাংলাদেশের প্রবলেমটা হচ্ছে যে বাংলাদেশেও 11th আওয়ারে ব্যাটিং করতে নেমেছিল, কিন্তু ব্যাটিং করাটা 11th আওয়ারে ইজ ডিফিকাল্ট। ইটস আ ভেরি গুড থিং যে আমেরিকা যে কোনো কারণের জন্যই হোক 3 মাসের জন্য 90 দিনের জন্য তারা শুল্কটাকে আবার ফেরত দিয়েছে। এটা অবশ্য নিজেদের প্রবলেমের জন্য, কারণ ওদের স্টক মার্কেট বসে গেছে, ব্যবস্থা হবে। যাই হোক, আমি প্রশ্ন করেছিলাম বাংলাদেশ ভারত প্রসঙ্গে, আপনি আমেরিকার শুল্কে নিয়ে গেছেন সেটাকে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, মানে বাংলাদেশকে আসলে কোন পথে দেখছে? কারণ আমি নিশ্চিত, এবং আমি তো মানে সর্বক্ষণ ভারতীয় নানা সাংবাদিক বন্ধুদের সঙ্গেও যোগাযোগ হয়, নানা পক্ষের সঙ্গেই যোগাযোগ হয়, তাতে বুঝি যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেদিকে আসলে নানা কারণেই বড়ভাবে নজর আছে ভারতের, এবং বাংলাদেশ আসলে কোন পথে যাচ্ছে কি মনে হয়? এবং নানা রকম আন্তর্জাতিক পক্ষেরও তো একটা আগ্রহ, স্বার্থের জায়গা থাকে। যেমন আপনি বলছিলেন ভারতের স্বার্থ আছে বাংলাদেশকে স্টেবল দেখার পেছনে। তো সব পক্ষ মিলে আসলে
কি মনে হয় বাংলাদেশকে কোন দিকে যাওয়ার দিকে ঠেলে দেবে সবাই মিলে? না, মোটামুটি ভারতবর্ষ চাইবে যে বাংলাদেশ একটা ডেমোক্রেসি হোক, বাংলাদেশ একটা প্রোগ্রেসিভ দেশ হোক, স্টেবল দেশ হোক, এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশ যেন আরো উন্নয়ন করে। বাকিদের কথা বলতে পারবো না, কারণ ওয়েস্টার্ন কান্ট্রিজের কিছু ডিপ্লোম্যাটরা এককালে বলেছে, আমিও শুনেছি, সেটা তাদের মুখেই শুনেছি, যে তারা মনে করে অমুক পার্টি, যেটা আমরা জানি খুবই ইসলামিস্ট পার্টি, যে তারা নাকি মডারেটলি ইসলামিস্ট। তো তাদের চিন্তাধারা, তাদের বিশ্বাস, তাদের দেখার ভঙ্গি বাংলাদেশের তরফে অন্য। কিন্তু যদি কোয়াড বলে একটা জিনিস থাকে, এবং আমেরিকা চেষ্টা করছে কোয়াডটাকে আবার রিজাস্টিকেট করার জন্য বিভিন্ন কারণের জন্য, তাহলে তারা মোটামুটি ভারতবর্ষের সঙ্গে হয়তো এক রাস্তায় চলবে, আশা করা যাচ্ছে। এবং তারাও চাইবে যে বাংলাদেশ স্টেবল থাকুক এবং বাংলাদেশ প্রোগ্রেসিভ বাংলাদেশ হোক। কেউ চাইবে না, কোনো দেশ চাইবে না, যেভাবেই সে বাংলাদেশকে দেখুক, যে বাংলাদেশ আবার সেই ফেরত চলে যাক 2000-এর প্রথমের দিকে যেরকম হয়েছিল, যেখান থেকে জঙ্গিবাদীরা আফগানিস্তান যাচ্ছে, যেখান থেকে জঙ্গিবাদীরা বিভিন্ন জায়গায় বোমা ফোটাচ্ছে, নিজের দেশে তো ফোটাচ্ছেই, অন্য দেশেও ফোটাচ্ছে। সেই জিনিসটা কেউ চাইবে না, সবাই সেটাকে দমন করার ইচ্ছা রাখবে। সেটা কিভাবে হবে সেটা দেখা যাবে, কিন্তু চাইবে সবাই যে বাংলাদেশ উন্নতি করুক, বাংলাদেশ প্রোগ্রেসিভ হোক, বাংলাদেশ ডেমোক্রেসির দিকে যাক। এবং যে জন্য সবাই বারবার বলে যাচ্ছে যে ইলেকশন খুব তাড়াতাড়ি শীঘ্র যেন হয়, তারা কেউ চাইছে না যে ইলেকশনটা দেরি হোক। ইলেকশনের দেরি যারা চাইছে, সেটা বাংলাদেশের মধ্যেই কিছু লোক চাইছে, কিন্তু বাংলাদেশের বাইরে কেউ কোনো প্রোগ্রেসিভ দেশ চাইছে না। একমাত্র চায়না ডাজ নট বদার কি বাংলাদেশের ডেমোক্রেসি থাক, প্রোগ্রেস হোক না হোক, কারণ চায়না ইজ নিউট্রাল টুয়ার্ডস হোয়াট এভার ইজ দেয়ার। চায়না ইজ অনলি বিলিভস অন অনলি ওয়ান থিং, যে তার স্বার্থটা যেন সিদ্ধি হয়। সেটা আর একটা অন্য ব্যাপার, অন্য নিয়ে চিন্তা করা। দে ডোন্ট কেয়ার যে বাংলাদেশে কমিউনিস্টরা রাজত্ব করুক, কি ইসলামিস্টরা রাজত্ব করুক, কি ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট হোক, কি জেনারেল হোক। আপনি যদি দেখেন মিয়ানমারের দিকে, তাহলে চায়না কিন্তু মিয়ানমার গভর্নমেন্টের সঙ্গে ততটাই ভাব রাখে যতটা আরাকান গভর্নমেন্টের সঙ্গে রাখে। তো ওদের কথাটা আলাদা, ছেড়ে দিন। বাকি পৃথিবী মোটামুটি, যেটাকে আপনি ওয়েস্টার্ন ডেমোক্রেসি বলুন বা ডেমোক্রেটিক ওয়ার্ল্ড বলুন, যা বলুন, তারা চাইবে বাংলাদেশ স্টেবল হোক এবং সেখানে যেন টেরোরিজমের মাথা আবার না জেগে ওঠে। সবাইকে ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক জয়ন্ত রায়চৌধুরী, আপনাকে সময় দেওয়ার জন্যে।